নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল বিশ্বাস। আপনাদের সবাইকে ফিনলিঙ্গু একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর থার্ড এপিসোড। প্রথম দুটো এপিসোডে আমি ডিসকাস করেছি যে প্রথম এপিসোডে আমি ডিসকাস করেছিলাম যে হাউ টু ফাইট ইনফ্লেশন বাই ট্রেডিং অ্যান্ড ইনভেস্ট, এবং তার পরবর্তী এপিসোডে আমি ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে যে ইন্ডিয়ান স্টক মার্কেট কি জিনিস, বা স্টক মার্কেটের যে বেসিক ধারণা, আপনি কিভাবে কাজ করবেন, এই ব্যাপারে একটা ডিটেল আলোচনা করেছিলাম পরের ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন, তো আমার রিকোয়েস্ট, আপনি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো লিংক দেওয়া আছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিন। তাহলে আপনাদের আশা করব যে অনেকটাই ধারণা আপনাদের স্বচ্ছ হবে। এবার এই ভিডিওতে আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি ফরেক্স মার্কেট সম্বন্ধে আলোচনা। যে ফরেক্স মার্কেট কি, এখানে বেসিক টার্মিনোলজি গুলো কি, ফরেক্স মার্কেটে কিভাবে কাজ হয়, এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। কারণ অনেকেই আছেন যারা হয়তো ট্রেড করতে ইন্টারেস্টেড, ট্রেড করতে চান, কিন্তু আপনার চাকরির সূত্রে বা অন্য ব্যবসার কারণে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট বা স্টক মার্কেটের যে টাইমিং সকাল 9টা 15 থেকে দুপুর 3টে 30, এই সময়টা হয়তো আপনি ট্রেড করতে পারছেন না বা ট্রেডিং এ সময় দিতে পারছেন না। তাহলে বন্ধু চিন্তা নেই। ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনি কাজ না করতে পারেন, ট্রেডিং না করতে পারেন, কিন্তু ট্রেডিং করা যদি আপনার প্যাশন, তাহলে আপনি ফরেক্স মার্কেটটাকে পছন্দ করতে পারেন, চয়েস করতে পারেন। কারণ এই ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট, এটা গ্লোবাল মার্কেট, বা আপনাকে একটা গ্লোবাল রিচ দেয়। ফরেক্স মার্কেটের সম্বন্ধে জানতে হলে প্রথমেই জানতে হবে এই যে ফরেক্স মার্কেটের বেনিফিটস কি। বা প্রথমে আমরা একটু আলোচনা করি ফরেক্স বলতে আমরা কি বুঝি। ফরেক্স মিনস হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে কি, যে বিভিন্ন দেশের যে কারেন্সি গুলো আছে আমরা জানি, যেমন বিভিন্ন দেশের নিজস্ব নিজস্ব কারেন্সি আছে। যেমন ইউএস, তার কারেন্সি হচ্ছে ডলার। তারপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি হচ্ছে ইউরো। ব্রিটেনের হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড। এরকম বিভিন্ন দেশের নিজস্ব নিজস্ব কারেন্সি আছে। এই কারেন্সি গুলো, প্রত্যেকটি কারেন্সি আরেকটি কারেন্সির সঙ্গে তার ভ্যালু সবসময় ফ্ল্যাকচুয়েশনস হতে থাকে, এবং এই ফ্ল্যাকচুয়েশনস নিয়ে যে ট্রেডিং আমরা করি, সেইটাকে আমরা বলি ফরেক্স ট্রেডিং। এখন এই ফরেক্স ট্রেডিং এর সুবিধাগুলো কি? অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে প্রথম যে সুবিধা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ফরেক্স ট্রেডিং এর যে সবচেয়ে বড় সুবিধা যদি আপনারা দেখতে চান, তাহলে এই মার্কেটটা 24 আওয়ার্স মার্কেট, 24 ঘন্টার মার্কেট। এবং এটা ফরেক্স মার্কেট যেখানে মেনলি ফিয়াট কারেন্সি যেটাকে আমরা বলি, মানে পাউন্ড, ডলার, ইউরো, জাপানিজ ইয়েন, এই কারেন্সিগুলো নিয়ে যে ট্রেড হয়, তার টাইমিং হচ্ছে 24 আওয়ার্স ইন্টু 5 ডেজ, মানডে টু ফ্রাইডে। এছাড়াও যদি আপনি ইন্টারন্যাশনাল ফরেক্স ব্রোকারের সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 7 দিনই কাজ করতে পারেন। ইভেন আপনি স্যাটারডে সানডেও কাজ করতে পারবেন। কারণ স্যাটারডে সানডে আমাদের ফিয়াট কারেন্সি বা ফরেক্স যেটাকে আমরা বলি, তার ট্রেডিং যদি বন্ধ থাকেও, ফ্রাইডের পর থেকে স্যাটারডে সানডে বন্ধ থাকে। কিন্তু আপনারা অনেকেই ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছেন, এটাও একটা কারেন্সি। হ্যাঁ, অবশ্যই এটা ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু 24 আওয়ার্স কিন্তু 7 ডেজ আপনার কাছে খোলা থাকে। যার ফলে আপনি কিন্তু শনিবার রবিবারও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে পারেন। তাহলে এই যে মার্কেট, ফরেক্স মার্কেট, এর সবচেয়ে বড় বেনিফিটের যে জায়গাটা, এটা হচ্ছে আপনার 24 আওয়ার্স এর একটা মার্কেট, 24 ঘন্টা এই মার্কেটটা চলে। যার ফলে আপনি আপনার সুবিধা মতো আপনার যেটা প্রাইম ওয়ার্ক, যেটা আপনার চাকরি বা আপনার বিজনেস, সেই সমস্ত কিছু বাদ দিয়েও আপনি কিন্তু এই মার্কেটে একটা সময় দিয়ে, কিছুটা সময় দিয়ে কিন্তু আপনি এই মার্কেট থেকে একটা প্যাসিভ ইনকাম কিন্তু তৈরি করতে পারেন। এর সঙ্গে বেনিফিটের জায়গা থেকে যদি দেখি, এই যে ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেট হচ্ছে পৃথিবীর লার্জেস্ট মার্কেট। লার্জেস্ট মার্কেট, ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট বলতে যার টার্নওভার প্রতিদিন 8 ট্রিলিয়ন ডলার। যেটা আমরা যদি সারা পৃথিবীর যত স্টক এবং বন্ড মার্কেট আছে, তাকে যদি তার টার্নওভারকে করি, সেই টার্নওভারের থেকেও বেশি টার্নওভার হচ্ছে আপনার ফরেক্স মার্কেটের টার্নওভার।
ফলত এই যত বেশি টার্নওভার, তাতে করে কি সুবিধা হয়, তাতে করে সবচেয়ে বড় সুবিধা যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের এখানে লিকুইডিটির কোনো প্রবলেম নেই। যারা স্টক মার্কেটে কাজ করে তারা জানেন যে এখানে একটা লিকুইডিটির কিন্তু একটা সমস্যা আমাদের কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা দেখি। মানে আপনি যদি একটা খুব বড় অর্ডার প্লেস করেন, সেক্ষেত্রে পুরো অর্ডারটা কিন্তু একবারে আপনার স্টক মার্কেটে এক্সিকিউটেড হয় না। ওয়ারেস যেহেতু ফরেক্স মার্কেট হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট মার্কেট এবং লার্জেস্ট লিকুইড মার্কেট, সেখানে কিন্তু আপনাকে কিন্তু কোনো রকম যত বড় অর্ডারই আপনি প্লেস করুন, সেই অর্ডারের জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে না। যখনই আপনার যে মুহূর্তে প্রাইস ম্যাচ করবে সেই মুহূর্তেই কিন্তু আপনার সেই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। স্বভাবত এখানে আমাদের লিকুইডিটির কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাই না। এই মার্কেটটা যেমন হাই লিকুইড মার্কেট, এরকম হাই ভোলাটাইল মার্কেট। এই ভোলাটাইল মার্কেট হওয়ার ফলে এই কারেন্সি, তার যে মুভমেন্ট, এগুলোর মুভমেন্ট কিন্তু অনেকটাই ভালো এবং অনেকটাই বেশি। এবং আপনি যদি সেই ভোলাটিলিটিটাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই মার্কেট থেকে নিয়মিত আপনি কিন্তু রোজগার করতে পারবেন। নিয়মিত রোজগার বলতে নিয়মিতই আপনি এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন এবং একটা ভালো হ্যান্ডসাম একটা রোজগার কিন্তু প্রতিদিন আপনি করতে পারবেন। এছাড়া কি, এছাড়া আপনি যদি এই মার্কেটে স্টার্ট করতে চান, আপনি কিন্তু এমন নয় যেখানে আপনাকে লক্ষ টাকা বা অনেক বেশি টাকা ইনভেস্ট করে কাজ করতে। আপনি কিন্তু খুব যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। আজকে আপনি একটা ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে, ফরেক্স মার্কেটে আপনি মাত্র 1500 টাকা ইনভেস্ট করেও স্টার্টিং করতে পারেন। পরবর্তীকালে আপনার দক্ষতা এবং আপনার নলেজ যখন আপনি বৃদ্ধি করবেন, যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার মতো ইনভেস্টমেন্ট করবেন। আপনার কনফিডেন্স আসবে মার্কেট সম্বন্ধে, যখন কনফিডেন্স আসবে তখন আপনি বড় ইনভেস্টমেন্ট করে কাজ করবেন। ফলত আপনি কিন্তু যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে পারেন। 1500, 2000, 5000, ডিপেন্ডস অন ইউ, আপনি কতটা ইনভেস্টমেন্ট করবেন। কারণ মার্কেটকে প্রথম কথা জানতে হবে এবং তারপর আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এছাড়া এই মার্কেটে সবচেয়ে বড় আরেকটা বেনিফিট কি, আপনি যে কোনো সিচুয়েশনে এই মার্কেট থেকে রোজগার করতে পারেন। মানে মার্কেট আপে যাও বা ডাউনে যাও, আপনি কিন্তু এই মার্কেট থেকে রোজগার করতে পারেন। কারণ মার্কেট যদি উপরে যায় তাহলে আপনি বাই করে কাজ করতে পারেন। মার্কেট যদি নিচে যায়, আপনি যদি দেখছেন যে প্রাইস পড়ছে, তাহলে আপনি শর্ট সেল করে কাজ করতে পারেন এবং এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যেমন করে আমাদের স্টক মার্কেটে আমরা দেখি, যদি আপনি স্টকে কাজ করেন তাহলে আপনি শর্ট সেল করে ইন্ট্রাডেতেই কিন্তু আপনাকে এটা অ্যালাউ করা হবে এবং আপনাকে উইদিন 3:15, 3:15 মধ্যেই কিন্তু আপনার ট্রেডিং পজিশন ক্লোজ করতে হবে। আপনি সেই পজিশন কিন্তু হোল্ড করতে পারবেন। ওয়ারেস যেহেতু ফরেক্স মার্কেট হচ্ছে আপনার স্পট মার্কেট, স্পট মার্কেট মানে স্পট কারেন্সিতে এখানে ডিলিং হয়, সেই জন্য এই মার্কেটে আপনি চাইলে শর্ট সেল করে সেই যে স্ক্রিপ্ট বা সেই যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে আপনি কিন্তু একাধিক দিন কিন্তু হোল্ড করতে পারেন এবং আপনার প্রফিট বাড়াতে পারেন। তো এই বেনিফিটস গুলো আমাদের কিন্তু ফরেক্স মার্কেটে আছে। এখন ফরেক্স মার্কেটে কিছু বেসিক যে জিনিসগুলো, সেইগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। তো ফরেক্স মার্কেটের বেসিক বলতে, ফরেক্স মার্কেট সম্বন্ধে আমি একটু আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে ফরেক্স মানে আমরা বুঝি যে বিভিন্ন দেশের যে কারেন্সি, সেই কারেন্সি গুলো নিয়ে যে ট্রেড হয়, তাকে বলা হয় ফরেক্স মার্কেট। এখন জানতে হবে যে কারেন্সি কোন কোনগুলো আছে বা কোনটা নিয়ে কাজ করা উচিত। এবং এই কারেন্সি গুলো প্রথমে আমরা জানবো দ্য কন্ট্রোলার অফ দ্য কারেন্সিস। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফরেক্স মার্কেটে যে জানা যে কার মানে কোন সেন্ট্রাল ব্যাংক কোন কারেন্সির কন্ট্রোলার। তো সেটা প্রথমে আগে ডিসকাস করি। আপনাদের সেটা বোঝানোর সুবিধার্থে আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে, যেখানে আমি ডিসকাস করছি যে কোন কারেন্সির সেন্ট্রাল ব্যাংক কারা রয়েছে। তো প্রথমে আমরা একটু সেন্ট্রাল ব্যাংকগুলোকে জানি। সেন্ট্রাল ব্যাংকস, তো সেন্ট্রাল ব্যাংকস এর মধ্যে প্রথম আমরা জানবো, প্রথম যেটা মোস্টলি ট্রেডেড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, তাকে আমরা বলি ডলার। ডলার বা বলতে পারেন ইউএস ডলার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি ইউএসডি। এর যে সেন্ট্রাল ব্যাংক সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ, বা যেটাকে আমরা শর্ট ফর্মে বলি ফেড। মানে ইউএস এর যে সেন্ট্রাল ব্যাংক, তাকে বলা হয় ফেডারেল রিজার্ভ। এবং এই যে ডলার, যেটা সারা পৃথিবীকে ডমিনেট করে এখনো পর্যন্ত, এই ডলারের যদি কন্ট্রোলার বলা হয়,
তাহলে এই ডলারের কন্ট্রোলার হচ্ছে ফেডারেল রিজার্ভ বা ফেড। এরপরে আমরা যদি দেখি যে অন্য কি কারেন্সি আছে, তারপরে আমাদের ডলারের পরে সেকেন্ড লার্জেস্ট ট্রেডেড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, সেটাকে আমরা বলি ইউরো। ইউরো হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। ইউরো কি? ইউরো একটা কমন কারেন্সি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ইউরোপিয়ান ইউনিয়ন যে আছে, 19টা দেশ নিয়ে যে একটা ইউনিয়ন তৈরি হচ্ছে ইউরোপ কন্টিনেন্টের মধ্যে, ইউরোপ মহাদেশে, তাদের মধ্যে যে ইউনিয়ন আছে, তাদের কমন কারেন্সির নাম হচ্ছে ইউরো। এবং এই ইউরো হচ্ছে লার্জেস্ট ট্রেডেড কারেন্সি। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই কমন কারেন্সি চলে। ইউরোপিয়ান ইউনিয়নের যে 19টা দেশ আছে, তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কারেন্সি আছে। এটা ছাড়াও তাদের সেই দেশগুলোর মধ্যে এই ইউরো কিন্তু অ্যাকসেপ্টেবল কারেন্সি, তাদের সেকেন্ড কারেন্সি হিসেবে চলে। তো ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কারেন্সি হচ্ছে ইউরো, যার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ইসিবি, যেটাকে আমরা বলি ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক একটা অটোনমাস বডি, যারা ইউরোকে কন্ট্রোল করে। এর পরের কারেন্সির দিক থেকে এগুলো আপনাদের যে প্রথম কারেন্সিগুলো আমি যেগুলো জানাচ্ছি, সেগুলো সবই ডেভেলপড ইকোনমির কারেন্সি। ইউরোর পরে আমরা পাই হচ্ছে জিবিপি। জিবিপি বা গ্রেট ব্রিটেন পাউন্ড। গ্রেট ব্রিটেন পাউন্ডের যে সেন্ট্রাল ব্যাংক, তাকে আমরা বলি ব্যাংক অফ ইংল্যান্ড বা বিওই। ব্যাংক অফ ইংল্যান্ড কন্ট্রোল করে কাকে? জিবিপি বা গ্রেট ব্রিটেন পাউন্ড। এর পরের যে কারেন্সি আমরা পাই, ইউরো, ডলার, জিবিপি। এরপরে আমরা যে কারেন্সি এখানে ডেভেলপড ইকোনমির আরেকটি কারেন্সি, তাকে বলা হয় এইইউডি বা অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলার, এটাকে কন্ট্রোল করে অস্ট্রেলিয়া রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, বা যাকে আমরা বলি আরবিএ, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। এছাড়া পরের যে কারেন্সি আমরা আরেকটি ডেভেলপড ইকোনমির কারেন্সি, তাকে আমরা বলি এনজেডডি বা নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ড ডলারের হচ্ছে কন্ট্রোলার বা বলতে পারেন সেন্ট্রাল ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড, আরবিএনজেড। তারপরে আরেকটি ডেভেলপড ইকোনমির কারেন্সি হচ্ছে ক্যাড বা ক্যানাডিয়ান ডলার। ক্যানাডিয়ান ডলার, তার কন্ট্রোলার বা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংক অফ কানাডা, বা যাকে শর্ট ফর্মে বলা হয় বিওসি, ব্যাংক অফ কানাডা। ক্যানাডিয়ান ডলারের পরবর্তী যে কারেন্সি, এগুলো সবই হচ্ছে আপনাদের ডেভেলপড ইকোনমির কারেন্সি। এর পরবর্তী কারেন্সি হচ্ছে যাকে আমরা বলি জেপিওয়াই। জেপিওয়াই বা যেটাকে আমরা বলি জাপানিজ ইয়েন। জাপান একটি অন্যতম ডেভেলপড ইকোনমি, জি8 গোষ্ঠীর সদস্য। তো জেপিওয়াই কারেন্সি, জাপানিজ ইয়েন, তার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংক অফ জাপান, বিওজে। এবং আরেকটি যে কান্ট্রি আছে, যেটাকে আমরা বলি সিএইচএফ। সিএইচএফ বা একে আমরা, এটা হচ্ছে শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের কারেন্সি, যার যে সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক, বা যেটাকে আমরা বলি সুইস ব্যাংক, শর্ট ফর্মে বলা হয় এসএনবি। তাহলে এই হচ্ছে মূলত ডেভেলপড ইকোনমিক কারেন্সি। এছাড়াও ডেভেলপিং ইকোনমির কারেন্সি আমরা পাই, আন্ডার ডেভেলপড ইকোনমি তার কারেন্সিও আমরা পাই। তো এখানে প্রথমে আমরা জানলাম যে সেন্ট্রাল ব্যাংক কোন কারেন্সি, কোনটা সেন্ট্রাল ব্যাংক। এবার আমরা জানবো যে এখানে যে কারেন্সি গুলো আছে, এখানে এই যে কারেন্সি গুলো, এগুলো কিন্তু সিঙ্গেল কারেন্সি ট্রেড হয় না। প্রত্যেকটি কারেন্সি এখানে একটা পেয়ারের মাধ্যমে, এখানে প্রত্যেকটা কারেন্সি পেয়ারিং করে কিন্তু ট্রেডিং হয়। মানে আপনি একটা কারেন্সি কিনলে আরেকটা কারেন্সি আপনি বিক্রি করছেন, এইভাবে এখানে কাজটা চলে। সেই জায়গা থেকে যদি আমরা কারেন্সি পেয়ার গুলোকে ডিভাইড করি, তাহলে আমরা মেইনলি 3 রকম কারেন্সি পেয়ার কিন্তু মেইনলি পেয়ে থাকি। প্রথম পেয়ার হচ্ছে, তাকে বলা হয় মেজর পেয়ার। মেজর পেয়ার বলতে আমরা কোন কারেন্সি গুলোকে বুঝি? মনে রাখবেন, সেই কারেন্সি গুলোকে বুঝি যে কারেন্সি গুলোর মধ্যে একটি কারেন্সি অন্তত হচ্ছে ডলার, হয় প্রথম কারেন্সি ডলার অথবা দ্বিতীয় কারেন্সি ডলার। মেজর কারেন্সির উদাহরণ কি? মেজর কারেন্সি পেয়ারের উদাহরণ হচ্ছে, প্রথম হচ্ছে ইউরো ইউএসডি, এটা একটি কারেন্সি পেয়ার। সেকেন্ড কারেন্সি পেয়ার জিবিপি ইউএসডি। তারপরে আমরা পাই হচ্ছে এইইউডি ইউএসডি। ফোর্থ আমরা পাই হচ্ছে এনজেডডি ইউএসডি। এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে 4টে কারেন্সি পেয়ার আমরা বুঝছি, এই 4টে কারেন্সি পেয়ারের সেকেন্ড কারেন্সি হচ্ছে আপনার ডলার বা ইউএসডি।
এরপরে আরো তিনটে আমরা মেজর পেয়ার পাই, যেটা হচ্ছে কি ইউএসডি ক্যাড বা ইউএসডি ক্যানাডিয়ান ডলার, ইউএসডি সিএইচএফ অর্থাৎ ইউএসডি ফ্রাঙ্ক এবং ইউএসডি জেপিওয়াই। এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু প্রথম কারেন্সিটা হচ্ছে আপনার ইউএসডি। তাহলে এই যে সাতটা পেয়ার যদি আমরা দেখি, সারা পৃথিবীর যত কারেন্সি আছে তার মধ্যে এই সাতটা পেয়ারকেই বলা হয় মেজর পেয়ার। এবং ফরেক্স ট্রেডার মধ্যে, ফরেক্স যত পৃথিবীর ফরেক্স ট্রেডার আছে তার 98% ট্রেডার কিন্তু মেজর পেয়ারেই কিন্তু আমরা কাজ করি। কেন? মেজর পেয়ারে কাজ করার অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে প্রথম সুবিধা, এখানে ট্রেডিং কস্ট যদি আমরা দেখি, সেই ট্রেডিং কস্ট কিন্তু অনেক কম। দ্বিতীয়ত, এগুলো হচ্ছে সবই স্টেবল ইকোনমির কারেন্সি, যার ফলে এই কারেন্সিগুলোতে কাজ করার একটা বিশেষ সুবিধা আছে যে কারেন্সিগুলোর ফ্ল্যাকচুয়েশন একটা লেভেল পর্যন্ত হয়, কিন্তু এমন ফ্ল্যাকচুয়েশনও হয় না যে রাতারাতি যে অনেক বড় একটা ফ্ল্যাকচুয়েশন হয়ে গেল। আপনি হয়তো একটা ট্রেড হোল্ড করেছিলেন, দেখা গেল যে আপনি অনেক বড় লসে চলবেন। এই ধরনের ঘটনা কিন্তু এখানে হয় না। এছাড়াও মেজর পেয়ার ছাড়া আমরা যে অন্যান্য কারেন্সি পেয়ার, সেকেন্ড পেয়ার যাকে আমরা বলি মাইনর পেয়ার বা ক্রস পেয়ার আমরা বলে থাকি। মাইনর পেয়ার কাদেরকে বলে? আদার কারেন্সিস যেগুলোর মধ্যে ডলার আপনার থাকছে না। যে এখানে যেমন আমরা মেজর পেয়ারে দেখলাম, হয় প্রথম কারেন্সিটা ডলার হবে অথবা দ্বিতীয় কারেন্সিটা ডলার হবে, সেগুলোকে আমরা বলছি মেজর পেয়ার। ঠিক এরকমই যেখানে ডলার নেই, যে কারেন্সি পেয়ার গুলো তাদেরকে বলা হয় মাইনর পেয়ার। সরি, এখানে প্রথম যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাহলে ধরুন ইউরো জিবিপি, এটি একটি কারেন্সি পেয়ার। ইউরো জিবিপি, জিবিপি জেপিওয়াই বা ইউরো জেপিওয়াই, এই ধরনের যে কারেন্সি পেয়ার গুলো, মানে যে কারেন্সি পেয়ার গুলোতে ডলার নেই, সেই কারেন্সি পেয়ার গুলোকে বলা হয় মাইনর পেয়ার। তাহলে মাইনর পেয়ারও কিন্তু আমাদের এখানে এই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনার মেজর পেয়ারের পাশাপাশি মাইনর পেয়ারও কিন্তু পাওয়া যায়। এবং মাইনর পেয়ারের সংখ্যা কিন্তু অনেক। আপনি যদি কম্বিনেশন করেন বিভিন্ন দেশের কারেন্সিকে, তো মাইনর পেয়ারের অনেকগুলো পেয়ার আমরা পেয়ে থাকি। এরপরে যেটা থার্ড কারেন্সি পেয়ার, যেটাকে আমরা বলি এক্সোটিক পেয়ার। এক্সোটিক পেয়ার মিনস হচ্ছে সেই কারেন্সি পেয়ার গুলো, যে কারেন্সি পেয়ার গুলোতে আপনার ডলার অবশ্য এখানে প্রথম কারেন্সি হিসেবে থাকে ডলার, কিন্তু তার সঙ্গে অন্য যে কারেন্সিটা থাকে পেয়ারিং এ, সেই কারেন্সিটা একটা কোনো ছোট ইকোনমির কারেন্সি হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউএসডি আইএনএক্স, ইউএসডি এমএক্সএন। তো এক্সোটিক পেয়ারের ক্ষেত্রে, ফর এক্সাম্পল, এখানে দেখুন ডলার প্রথম কারেন্সি থাকবে, সেকেন্ড কারেন্সি একটা ডেভেলপিং ইকোনমি বা ছোট ইকোনমির কারেন্সি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি ইউএসডি আইএনআর। তাহলে ডলার, এই ডলারের সঙ্গে কার পেয়ারিং হচ্ছে আইএনআর বা ইন্ডিয়ান রুপি। আজকের দিনে দাঁড়িয়েও আমরা কিন্তু ডেভেলপিং ইকোনমি, যার ফলে আমাদের ইকোনমিক থেকে কিন্তু ইউএস ইকোনমি অনেক অনেক বড়। সেই ধরনের কারেন্সি পেয়ার, বা ধরে নিতে পারেন ফর এক্সাম্পল ডলার এবং এমএক্সএন মানে হচ্ছে মেক্সিকান পেসো, একটা ইউএস এর ইকোনমি এবং সেখানে মেক্সিকো একটা ছোট্ট দেশ, তার ইকোনমি একটা বড় ইকোনমির সঙ্গে একটা খুব ছোট ইকোনমির কারেন্সির যে পেয়ারিং হয়, সেই পেয়ার গুলোকে বলে এক্সোটিক পেয়ার। ইনফ্যাক্ট যারা ম্যাক্সিমাম ফরেক্স ট্রেডার আছেন তারা মেজর পেয়ারেই কাজ করতে পছন্দ করেন, এক্সোটিক পেয়ারটাকে বেশিরভাগ ট্রেডারই কিন্তু অ্যাভয়েড করে চলে। এবার আমরা বুঝলাম কারেন্সি পেয়ার কাকে বলে বা কি কি কারেন্সি পেয়ার আপনার মার্কেটে পাবে, রাইট? এছাড়া আমরা কারেন্সি পেয়ার বাদেও অনেকগুলো কমোডিটি পেয়ার, সেগুলোও কিন্তু আমরা ফরেক্স মার্কেটে পেয়ে থাকি, যেগুলোকে কমোডিটি বলা হয়। যেমন ফর এক্সাম্পল আমরা এক্স এ ইউ ইউএসডি, যেটা হচ্ছে সিম্বল অফ গোল্ড, গোল্ডের উপর আপনারা জানেন, বা যদি নাও জানেন তাহলে জেনে নিন। গোল্ডের উপরে দুটো দু ধরনের গোল্ডের উপর ট্রেড হয়, এক স্পট গোল্ড এবং দ্বিতীয় হচ্ছে আপনার গোল্ডের ফিউচার কন্ট্রাক্টের উপরে। তো গোল্ডের ফিউচার কন্ট্রাক্টের উপরেও ট্রেড হয়, স্পট গোল্ডেও হয়। এখানে আমি যে গোল্ডের কথা বলছি তার সিম্বল হচ্ছে এক্সএইউ ইউএসডি এবং এটা হচ্ছে স্পট গোল্ড। এছাড়া আমরা অন্য আরেকটি পেয়ারও পাই, যেটাকে বলা হয় এক্সএজি ইউএসডি।
যেটা সিম্বল হচ্ছে সিলভার, এবং থার্ড আমরা পাই হচ্ছে এক্সটিআই ইউএসডি, যেটা সিম্বল হচ্ছে ক্রুড অয়েল। তার ফলে এই যে মার্কেট, আমি আপনাদের যেটা প্রথমেই বললাম, যে ফরেক্স মার্কেটে কাজ করার সুবিধা কি? আপনি ফিয়াট কারেন্সিতে কাজ করতে পারছেন, পাশাপাশি আপনি কিসে কাজ করতে পারছেন, কিছু কমোডিটি পেয়ার্স এর উপরে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন সপ্তাহে আপনি 7 দিনই কাজ করবেন, তাহলে আপনি কিন্তু যেগুলোকে আমরা বলছি ক্রিপ্টো কারেন্সি, তাতেও কিন্তু আপনি কাজ করার সুযোগ কিন্তু আপনার থাকছে। চলুন এবার আমরা জেনে নিই যে এই কারেন্সি পেয়ারের মধ্যে কিছু কারেন্সি পেয়ার গুলো আমরা জানলাম, যে বেসিক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের জানা দরকার ফরেক্স মার্কেটে আপনার কাজ শুরু করার আগে। প্রথমেই আমরা জেনে নেব যে ফরেক্স মার্কেট একটা অন্যতম ব্যবহৃত একটা বেসিক টার্মিনোলজি, যেটাকে আমরা বলি স্প্রেড। স্প্রেড বলতে আমরা কি বুঝি? স্প্রেড মিনস হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন, ask price, ask and bid price. Bid price. ডিফারেন্স বিটুইন আস্ক অ্যান্ড বিড প্রাইস, এটাকে আমরা বলি স্প্রেড। মানে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে উদাহরণ হিসেবে আমরা একটি কারেন্সি পেয়ার যদি আমরা নিই, ফর এক্সাম্পল জিবিপি ইউএসডি, এই যে কারেন্সি পেয়ার, আপনি যখন ট্রেড করতে যাবেন, তাহলে এখানে আপনার কেনার মূল্য একটা হবে এবং আপনার বিক্রয় মূল্য আরেকটা হবে, রাইট? তাহলে আপনার কেনার মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই, সেই ডিফারেন্সটাকে কিন্তু বলা হয় স্প্রেড। মানে এই যে স্প্রেড বলতে আমরা কি দিচ্ছি, আমরা ব্রোকারকে, ফরেক্স ব্রোকার আপনাকে একটা প্রাইস অফার করছে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে যদি আমি এটা তুলে ধরি, যে আস্ক প্রাইস ফর এক্সাম্পল ধরুন এই মুহূর্তে বর্তমান মার্কেট যখন আমি রেকর্ডিং করছি সেই সময় এই জিবিপি ইউএসডির আস্ক প্রাইস, রাইট? আস্ক প্রাইস হচ্ছে, বা আপনার কেনার মূল্য, আপনি যদি কিনতে যান, আস্ক প্রাইস, এবং আমরা ধরে নিচ্ছি আরেকটি হচ্ছে বিড প্রাইস অন স্পট, আস্ক প্রাইস অ্যান্ড বিড প্রাইস। তাহলে আস্ক প্রাইস, সরি, হুম, তাহলে এই আস্ক প্রাইস দেখা যাচ্ছে এই মুহূর্তে মার্কেটে যদি আমরা দেখি 1.2451, ফর এক্সাম্পল। এখানে জেনারেলি 1.245500, মানে ডেসিমাল ফিফথ ডেসিমাল পয়েন্ট পর্যন্ত একটা কারেন্সিকে ভ্যালু করা হয়, ঠিক আছে? এটা আস্ক প্রাইস। এবার 1.24500 মানে কি, সেটা আসছি আমরা একটু পরে। এটা হচ্ছে আপনার আস্ক প্রাইস। সেই সময় দেখা যাচ্ছে যদি আপনি কারেন্সিটা বিক্রি করতে চান, 1.24500 কিনলেন, অন অন স্পট যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনাকে দেখা যাচ্ছে বিক্রি করতে হচ্ছে 1.24490। তার মানে আমরা যদি দেখি যে এইটা আস্ক প্রাইস এবং বিড প্রাইসের মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। কত ডিফারেন্স? আমরা ফিফথ ডেসিমাল পয়েন্টের কাছে গিয়ে যদি আমরা দেখি, তাহলে 5000 আর এটা হচ্ছে 490। তার মানে এই দুটো কারেন্সি, এই কারেন্সি আস্ক প্রাইস এবং বিড প্রাইসের মধ্যে ডিফারেন্স কত? 0.00010 হয়। তো এটাকে আমরা ধরে নিচ্ছি 0.10, মিনস হচ্ছে 10 সেন্ট। যেহেতু এটা কোট করা হচ্ছে ডলার, এই জন্য এটাকে বলা হচ্ছে 10 সেন্ট। এই যে 10 সেন্ট আপনার কম পড়ছে, কম মানে আপনি যখন যে মুহূর্তে কিনছেন সেই মুহূর্তে বিক্রি করতে গেলে 10 সেন্ট কম পাবে, এইটাকে বলা হচ্ছে স্প্রেড। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে স্প্রেড, এই স্প্রেডটাই কিন্তু ফরেক্স ব্রোকারের ইনকাম। ফরেক্স ব্রোকার কিন্তু আপনার কাছে আর কোনো এক্সট্রা চার্জ করে না। মানে ফরেক্স ব্রোকার আপনার কাছ থেকে কোনো ব্রোকারেজ চার্জ করে না। যার ফলে কি হয়, ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং কস্টটা যদি আমরা দেখি, সেই ট্রেডিং কস্ট কিন্তু নমিনাল, নেই বললেই চলে। আপনাদের এখানে দেখালাম জিবিপি ইউএসডি, তাতে হচ্ছে 0.10 একটা স্প্রেড আসছে, যেটা হচ্ছে সেন্ট। এখানে বলে রাখি যে জিবিপি ইউএসডি 1.24500 বলতে আমরা কি বুঝতে পারছি, মনে রাখবেন। এটা হচ্ছে কি, কোট করা হচ্ছে, মানে এখানে বোঝানো হচ্ছে 1 জিবিপি, মানে একটা জিবিপি যদি আপনি কিনতে চান,
তাহলে আপনাকে কত ডলার দিতে হচ্ছে? একটা জিবিপি যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে কত ডলার দিতে হচ্ছে? 1.24 500, মানে $1.24 কিছুটা বেশি, 25 সেন্টও নয়, 24 সেন্টের কিছুটা বেশি, রাইট? তাহলে এই যে টাকাটা আপনি দিচ্ছেন, তাহলে এই যে জিবিপি কে এখানে প্রাইস কোট করাচ্ছে কিসে? ইউএসডি তে। এই জন্যই মাথায় রাখবেন, এই যে কারেন্সি পেয়ার, তার মধ্যে প্রথম যে কারেন্সিটা থাকে তাকে বলা হয় বেস কারেন্সি, এবং দ্বিতীয় যে কারেন্সিটা থাকে তাকে বলা হয় কোড কারেন্সি। আমরা দু ধরনের পাচ্ছি, প্রথম কারেন্সি বেস কারেন্সি, এবং সেকেন্ড কারেন্সি হচ্ছে আপনার কোড কারেন্সি। মানে সেকেন্ড কারেন্সিটা দিয়ে কি করা হচ্ছে, প্রথম কারেন্সিটাকে কোড করা হচ্ছে। তাহলে জিবিপি ইউএসডির ক্ষেত্রে আমরা কোড প্রাইস পাচ্ছি কিসে? ডলারে, রাইট? তাহলে ডলারে আমাকে এই টাকাটা দিচ্ছে। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টের একটা ডিফারেন্স। মাথায় রাখবেন যে এই 10 সেন্টের ডিফারেন্স কিন্তু একটা জিবিপি কিনলে নয়। এখানে ফরেক্স মার্কেটে সরি, মিনিমাম একটা ভলিউমে কাজ করে। সেটা নিয়ে আমরা আসছি পরবর্তী পরের ডিসকাশন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম স্প্রেড বলতে আমরা কি বুঝি। এবার আমাদের বুঝতে হবে এই মার্কেটে পরবর্তী টার্মিনোলজি, যেটা আমার জানার দরকার, আপনাদের সবার জানার দরকার, সেটা হচ্ছে ভলিউম। অনেকেই এটাকে লট সাইজ বলে, তবে মাথায় রাখবেন এই যে লট যে শব্দটা, এই লট কিন্তু লট সাইজে ট্রেড কিন্তু একমাত্র ফিউচার কন্ট্রাক্টে হয় অথবা অপশনে হয়। স্পট মার্কেটে কিন্তু লট বলে কিছু হয় না। এটা অনেকেই ভুল করে লট সাইজ বলে ফেলে, কিন্তু এটাকে আমরা বলি অরিজিনালি ভলিউম, মানে কত ভলিউমে আপনি ট্রেড করছেন। তাহলে এই ভলিউম যেটা আছে, আপনি একটা ট্রেড করতে গেলে মিনিমাম একটা ভলিউম তো আপনাকে নিতে হয়। একটা কারেন্সি নিয়ে ট্রেড করা আর না করা দুটোই সমান। তাই জন্য ফরেক্স ব্রোকার আপনাকে মিনিমাম একটা ভলিউম অ্যালাউ করে, যে মিনিমাম আপনাকে কাজ করতে হলে এইটুকু অ্যাটলিস্ট ভলিউম নিয়ে কাজ করতে। ফর এক্সাম্পল, এই ভলিউমকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম, যেটাকে আমরা মার্কেটে ডিনোট করি ভলিউম দিয়ে, সেটাকে আমরা বলি মাইক্রো ভলিউম। মাইক্রো ভলিউম, অনেকে ভুল করে মাইক্রো লট বলে। মাইক্রো ভলিউম যেটাকে আমরা ডিনোট করি 0.01, 0.01। যখন আপনি কোনো ভলিউম নিচ্ছেন, দ্যাট মিন আপনি নিচ্ছেন হচ্ছে 1000 কোয়ান্টিটি, 1000 কোয়ান্টিটি অফ দ্যাট কারেন্সি। মানে আপনি যদি জিবিপি কিনেন, 0.01 মানে আপনি 1000 কোয়ান্টিটি নিচ্ছেন। আপনি যদি ইউরো নেন, তাহলেও আপনার 0.01 ডিনোট করছে 1000 কোয়ান্টিটি। ঠিক সেরকম করেই আপনি এখানে 0.01 এর মাল্টিপল, মানে 02, 03, 04, এরকম করে করে আপনি ভলিউম নিয়ে কাজ করতে পারেন। বাট মিনিমাম ভলিউম আপনাকে ব্রোকাররা যেটা অ্যালাউ করে, দ্যাট ইজ 0.01 ভলিউম। এরকমই পরের যে ভলিউমটাকে ডিনোট করা, সেটাকে বলা হয় মিনি ভলিউম। মাইক্রো পরে মিনি, যেটাকে ডিনোট করা 0.10। 0.10 মানে অ্যাকর্ডিংলি আপনি নিচ্ছেন কত? 10,000 কোয়ান্টিটি। এইরকম করে 0.11, 0.12, 0.13, এরকম করে করে আপনি ভলিউম নিয়ে আপনার পছন্দ মতো ভলিউম নিয়ে আপনি কাজ করতে পারেন। এরপরে হচ্ছে আমরা বলি স্ট্যান্ডার্ড ভলিউম। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভলিউমকে অ্যাকচুয়ালি আমরা ডিনোট করি হচ্ছে 1 দিয়ে। স্ট্যান্ডার্ড ভলিউম 1, যখন আপনি কোনো ভলিউম নিচ্ছেন, তখন আপনি নিচ্ছেন অ্যাকচুয়ালি কোয়ান্টিটি 1 লাখ কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে আপনাদের ভলিউমের কনসেপ্ট। এবার এটা অ্যাজ পার দা আপনার যে ফান্ড আছে, সেই অনুযায়ী আপনাকে এখানে ভলিউম নেওয়া উচিত। ঠিক আছে, এখানে আমাদেরকে রিস্ক রিওয়ার্ড রেশিওটা জানতে হয়, আমাদেরকে পজিশন সাইজ বুঝতে হয়, সেই অনুযায়ী আমাদেরকে ডিসাইড করতে হয় যে কতটা ভলিউম নিয়ে আমাদের কাজ করা উচিত। তো ভলিউমের কনসেপ্টটা এই যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ভলিউম তো আমরা দেখলাম, তাহলে এবার আমার যে স্প্রেড আমি একটু আগেই বললাম, সেই স্প্রেডটা তাহলে আপনার কিভাবে, এর উপরে নির্ভর করছে কতটা স্প্রেড, কতটা ভলিউমের। তাহলে ধরুন জিবিপি ইউএসডি তে আমি দেখালাম যে আপনার স্প্রেডটা ফর এক্সাম্পল 0.10 সেন্ট, মানে 10 সেন্ট এক নিলে, তাহলে সেটা কি একটা? নো, সেটা অ্যাকচুয়ালি মাইক্রো ভলিউম। মাইক্রো ভলিউম মানে আপনি যখন, মাইক্রো ভলিউম মিনস 0.1 ভলিউম নিচ্ছেন, মানে 1000 কোয়ান্টিটি যদি আপনি জিবিপি নেন, তখন আপনাকে দিতে হচ্ছে কত? মাত্র 0.10 সেন্ট, মানে 10 সেন্ট। এবার আপনারা হিসাব করুন,
যে আপনার 1000 কোয়ান্টিটিতে যদি অনলি 10 সেন্ট লাগে, তাহলে একটা কোয়ান্টিটিতে আপনার কত আপনার লাগছে? 1 সেন্টও লাগছে না, তারও ফ্র্যাকশনে আপনার কিন্তু স্প্রেডটা লাগছে, যেটা অনলি আপনার ট্রেডিং কস্ট। সেকেন্ড, আমরা পাচ্ছি মিনি ভলিউম। অ্যাকর্ডিংলি ভলিউম যেমন বাড়বে তেমন তেমন আপনার স্প্রেডটাও বাড়বে। তাহলে যদি আপনি 10 ভলিউম নেন, মিনস আপনি মিনি ভলিউম নেন, তাহলে আপনার লাগবে হচ্ছে এর 10 টাইমস, মানে $1। এটা হচ্ছে আপনার স্প্রেড, মানে 10,000 কোয়ান্টিটি নিলে আপনাকে দিতে হচ্ছে $1 অ্যাজ এ স্প্রেড, বা আপনার ট্রেডিং কস্ট। ঠিক সেরকমই যদি আপনি 1 লাখ কোয়ান্টিটি বা 1 স্ট্যান্ডার্ড লট নেন, তাহলে সেক্ষেত্রে আপনার দিতে হচ্ছে কত? $10 অ্যাজ এ আপনার স্প্রেড। তাহলে আপনারাই দেখতে পাচ্ছেন যেখানে আপনার স্প্রেডটা কতটা কম, বা আপনার ট্রেডিং কস্টটা কতটা কম। এরপরে যদি আমরা দেখি, পরের টার্মিনোলজিতে যাই, টার্মিনোলজি বোঝার আগে আমরা বুঝবো যে আপনার প্রফিট বা লসটা কিভাবে ক্যালকুলেটেড হবে, রাইট? তো আমি যেমন বললাম, আপনার যে ট্রেডিং কস্ট সেটা ভলিউমের উপর যেমন ডিপেন্ড করে, সেরকম প্রফিট বা লসও কিন্তু আপনার ভলিউমের উপরই ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল যদি আমরা নিই, ধরুন জিবিপি ইউএসডি, আমি জিবিপি দিয়ে উদাহরণ দিচ্ছি। জিবিপি ইউএসডি ফর এক্সাম্পল আপনি ধরুন কিনেছেন কততে? $1.2450। তো আপনি মিনিমাম কত নিচ্ছেন? 0.1 ভলিউম নিচ্ছেন, মানে 1000 কোয়ান্টিটি। তার নিচে আপনাকে অ্যালাউ করছে না। তাহলে এটা ধরুন আপনি কিনলেন, বাই প্রাইস আপনার 1.2450। এখন সেই মুহূর্তেই যদি আমরা দেখি, তাহলে তার সেলিং প্রাইস কত? 1.24490, মানে 10 সেন্ট আপনার সেই মুহূর্তের জন্য লস। কিন্তু যদি আপনার প্রেডিকশন অ্যানালিসিস ঠিক থাকে, এবং দেখা যায় এই যে প্রাইসটা, সেলিং প্রাইস যেটা 1.24490 ছিল, সেটা বেড়ে হয়ে গেল 1.2460, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করুন, যে আপনি তাহলে কত প্রফিট হচ্ছে আপনার। তাহলে আপনি যদি এই মুহূর্তে, যখন প্রাইসটা 24600 হয়ে যাচ্ছে, তখন আপনার প্রফিট, আমি পয়েন্টের দিক থেকে যদি ক্যালকুলেট করি, আপনার প্রফিট হচ্ছে 100 পয়েন্টস, রাইট? এটা পয়েন্টের দিক। তাহলে এই যে 100 পয়েন্ট আপনি প্রফিট করেছেন, এই 100 পয়েন্টটাও কিন্তু ক্যালকুলেটেড হবে কোন ভলিউমের উপরে আপনি কাজ করেছেন। তাহলে এটাকে এবার উদাহরণ দিয়ে আমরা বুঝি। 100 পয়েন্টস, সাপোজ আপনি যদি 0.01 ভলিউমে কাজ করেন, মানে 1000 কোয়ান্টিটি নিয়ে কাজ করেন, তাহলে 100 পয়েন্টস যদি আপনার গেইন হয় বা প্রফিট হয়, তাহলে আপনি প্রফিট পাচ্ছেন $1। মানে 100 পয়েন্ট, প্রতি 100 পয়েন্ট প্রফিট বা লস মিনস হচ্ছে 0.01 এর ভলিউম হলে $1 প্রফিট বা $1 লস। ঠিক সেরকম ভাবে প্রতি 100 পয়েন্টে আপনার 0.10 যদি লট, 0.10 লট হয় বা ভলিউম হয়, সরি, তাহলে আপনি প্রফিট করছেন কত? $10। এরকমই আপনার যদি 1 স্ট্যান্ডার্ড ভলিউম নিয়ে কাজ করেন, তাহলে প্রতি 100 পয়েন্ট মুভমেন্টে আপনি পাচ্ছেন হচ্ছে $100। এইভাবে আপনার প্রফিট বা লসটা ক্যালকুলেশন হয়। এবার আমরা আসুন জেনে নিই যে লিভারেজ, যেটা ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি আপনার আহ, আকর্ষণ জিনিস জিনিস সেটাকে বলা হচ্ছে লিভারেজ। লিভারেজটা কি জিনিস? লিভারেজ মিনস হচ্ছে আপনাকে ট্রেড করার জন্য ব্রোকার একটা ক্রেডিট, সেই ক্রেডিটটাকে বলা হয় লিভারেজ। লিভারেজ কিরকম দেওয়া হয় ফরেক্স মার্কেটে? ফরেক্স মার্কেটে আপনি কাজ করলে মিনিমাম 500 টাইমস লিভারেজ পাওয়া যায়। এবার একটা এক্সাম্পল দিয়ে যে ম্যাজিক্যাল দিকটা, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরুন ফর এক্সাম্পল, যে আপনার একটা জিবিপির ভ্যালু আমরা একটু আগে জানলাম, ফর এক্সাম্পল 1.2450, একটা জিবি। তাহলে আমি যদি ধরি আপনি 1 স্ট্যান্ডার্ড ভলিউম নিচ্ছেন, মানে 1 লাখ কোয়ান্টিটি নিচ্ছেন, নিয়ে আপনি কাজ করুন, তাহলে যদি আমরা দেখি অরিজিনালি আপনার কত মার্জিন মানি লাগা উচিত। আপনার যে কোনো ট্রেড করতে গেলে একটা মার্জিন মানি লাগে, তাহলে অরিজিনালি মার্জিন মানি কত লাগা উচিত? তাহলে 1.24500 কে আমরা 1 লাখ কোয়ান্টিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখুন আপনার কত ডলার আপনার মার্জিন মানি লাগে। সেটা হবে হচ্ছে
24,500, $1,24,500 আপনার কিন্তু লাগবে, মানে অরিজিনালি আপনার লাগা উচিত অ্যাজ এ মার্জিন মানি। এবার আপনার এই ক্যালকুলেশন করুন, $1,24,500 মানে সেটাকে যদি আইএনআর এ কনভার্ট করি, তাহলে এটা গোজ অ্যারাউন্ড মোর অর লেস দেন 1 crore। তাহলে দেখুন, যদি 1 crore আপনাকে মার্জিন মানি দিতে হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো সাধারণ লোকের পক্ষে কিন্তু, খুব কম লোকের পক্ষেই সম্ভবত ফরেক্স মার্কেটে কাজ করে। ওয়ারএস এখানে যেহেতু আপনি একটা লিভারেজ পাচ্ছেন, কত পাচ্ছেন? 500 টাইমস। ফলো, ব্রোকার আপনার কাছ থেকে এই ট্রেডটা করার জন্য কত চার্জ করবে, এটাকে আমরা 500 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে একজন ব্রোকার আপনার কাছে চার্জ করবে মাত্র, যদি এটাকে আমরা ডিভাইড করি তো দেখা যাবে যে ওই মোর অর লেস $250। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, ক্যালকুলেট করে, যেখানে 1 কোটি টাকার মতো আপনার অরিজিনালি মার্জিন মানি লাগার কথা, সেখানে দাঁড়িয়ে মাত্র $250, মানে আমরা যদি দেখি ইট গোজ অ্যারাউন্ড 18,000 to 19,000 মতো, সেই একই ট্রেড আপনি কিন্তু করতে পারছেন 18,000 থেকে 19,000 টাকা ইনভেস্টমেন্ট করে। তাহলে এই মার্কেটের এত বেনিফিটস আপনাকে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই মার্কেটে আপনি কাজ করতে গেলে, এটা আমি একটু বেসিক টার্মিনোলজি বা বেসিক ধারণাগুলো আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই মার্কেটটা কি, বা এর সম্বন্ধে একটা ধারণা আপনাদের ক্লিয়ার। এবার এই মার্কেটকে জানতে গেলে বা এই মার্কেটে কাজ করতে গেলে সুবিধাগুলো জানলেন, এর বেনিফিটস গুলো আমি ডিটেলে ডিসকাস করলাম। এবার এই মার্কেটে কাজ করতে গেলে আপনার কি দরকার? মার্কেটে কাজ করতে গেলে আপনাকে মার্কেট সম্বন্ধে জানতে হবে। মার্কেটের কখন ওঠে, কখন পড়ে, এর সঙ্গে কিছু ফান্ডামেন্টাল ইস্যুস গুলো আছে, যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো কারেন্সি মার্কেট বা কারেন্সি পেয়ার গুলোকে প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করে, সেইগুলোকে জানতে লাগে। যার ফলে, এবং আপনাকে এই মার্কেটে সবচেয়ে বেশি যেটা সবচেয়ে ভালো করে জানতে লাগে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস অফ দ্য মার্কেট, অফ দ্য প্রাইস অ্যাকশন আমরা বলতে পারি। কারণ এই যে মার্কেট টেকনিক্যালি প্রচন্ড সাউন্ড মার্কেট, এই মার্কেটে আমরা কিন্তু ম্যানিপুলেশন দেখতে পাই না। এই মার্কেট চলে ডিমান্ড এবং সাপ্লাই এর নিয়ম অনুযায়ী এবং ফান্ডামেন্টাল ইস্যুস এর উপর। সম্ভবত এই জিনিসগুলো, টেকনিক্যালস এবং যে ফরেক্স ফান্ডামেন্টালস, এগুলো যদি আপনি ভালো করে জানতে পারেন, শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি নিয়মিত এই মার্কেট থেকে কিন্তু রোজগার করতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমরা, আমার ইনস্টিটিউট ফিনলিঙ্গো একাডেমি আপনাকে, ফিনলিঙ্গো একাডেমি আপনার সঙ্গে আপনাদের কাছে বিভিন্ন রকম যে আমাদের কোর্সেস গুলো আছে, ফরেক্স এর উপরেও কোর্স আছে আমাদের, আমরা ফরেক্স এর উপরে ক্লাস করাই, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, টেকনিক্যাল লেভেল। আপনারা যদি কেউ জানতে চান, শিখতে চান, মনে করেন আরো বেশি শিখবেন, বা এখানে আপনি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করবেন বা ফুল টাইম ইনকামের জায়গা তৈরি করবেন, তাহলে আপনারা আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 9831380994, এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.finlinguaacademy.com। আপনারা এখানে গিয়েও আমাদের কাছে কোয়ারি করতে পারেন। এবং আমরা হাতে কলমে ফরেক্স ট্রেডিং, ইন্ডিয়ান স্টক ট্রেডিং, তার উপর আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো আপনারা যদি মনে করেন আপনারা একটা ইন ডিটেল শিখবেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় এটা কিছু ইনফরমেশন পেলেন যেটা আপনার কাজে লাগবে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। এবং পরবর্তী এপিসোডে আপনারা কমেন্টে জানাবেন যে আরো ফরেক্সের ব্যাপারে বা অন্য কোনো কিছুর ব্যাপারে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, সেটা জানাবেন। জানালে সেই ধরনের ভিডিও আমি পরবর্তী এপিসোডে আবার আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে।